প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি আলোচনা করব ব্যবসা উদ্যোগ বিষয়ের নবম ও দশম শ্রেণীর জন্য সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প এর দ্বিতীয় অংশ আলোচনা করব আজ। প্রথম অংশ ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের দ্বিতীয় অংশে প্রথমেই আছে ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প হচ্ছে যেসব শিল্প প্রতিষ্ঠানে ভূমি ও দালান কোঠা ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 50 লক্ষ হতে 10 কোটি টাকা মধ্যে সীমাবদ্ধ এবং শ্রমিকের সংখ্যা 25 থেকে 99 জন, সেই সমস্ত শিল্প প্রতিষ্ঠানকে বলা হয় ক্ষুদ্র শিল্প। আর সেবা শিল্পের বেলায় এর মূলধন হবে 5 লক্ষ থেকে 1 কোটি এবং শ্রমিক সংখ্যা হবে 10 থেকে 25 জন শ্রমিক। এই ধরনের ক্ষুদ্র শিল্পের যে সেবামূলক প্রতিষ্ঠান, তাদের মূলধন এবং শ্রমিকের সংখ্যা এইভাবে উল্লেখ থাকে। তারপর হচ্ছে মাঝারি শিল্প। যে শিল্পে ভূমি ও দালান কোঠা ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 10 কোটি থেকে 30 কোটি টাকা এবং শ্রমিকের সংখ্যা 100 থেকে 250 জন, এই ধরনের শিল্পকে বলা হয় মাঝারি শিল্প। মাঝারি শিল্পের বেলায় সেবামূলক প্রতিষ্ঠান যদি হয়, সেই ক্ষেত্রে তাদের মূলধন হবে 1 থেকে 15 কোটি এবং শ্রমিক সংখ্যা হবে 50 থেকে 100 জন। এবার আমরা আলোচনা করব ক্ষুদ্র মাঝারি শিল্পের ধরন ও উৎপাদিত দ্রব্যাদি। ক্ষুদ্র মাঝারি শিল্পের ধরন সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আসে খাদ্যজাত শিল্প, বস্ত্র শিল্প, পাট ও পাটজাত শিল্প, বন শিল্প, চামড়া ও রাবার শিল্প, ক্ষুদ্র ইস্পাত শিল্প, কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল শিল্প। এই শিল্পগুলোর কি ধরনের পণ্য উৎপাদন করে, তাদের উৎপাদিত দ্রব্যগুলোর নাম আমি উল্লেখ করছি। প্রথমেই খাদ্যজাত শিল্প। এই শিল্পের উৎপাদিত দ্রব্যের মধ্যে আটা, ময়দা, সুজি, বিস্কিট, চিনি এবং খই, চিড়ামুড়ি এই শিল্পের অন্তর্ভুক্ত। বিস্কিট এবং পাউরুটিও এই শিল্পের অন্তর্ভুক্ত। তারপরে হলো বস্ত্রশিল্প। বস্ত্রশিল্পের উৎপাদিত দ্রব্যের মধ্যে আছে প্যান্ট শার্টের কাপড় তৈরি, বেডশিটের কাপড় তৈরি এবং শাড়ি ও গামছা, লুঙ্গি তৈরি এই শিল্পের অন্তর্ভুক্ত। পাট ও পাটজাত দ্রব্য, পাটজাত শিল্প। পাট ও পাটজাত শিল্পের মধ্যে পড়ে পাটের তৈরি স্কুল ব্যাগ, সিকা,
কার্পেট ও পাটজাত অন্যান্য দ্রব্য সামগ্রী। তারপর আছে বন শিল্প। বন শিল্পের মধ্যে তাদের উৎপাদিত দ্রব্যাদি হচ্ছে কাঠ, বাঁশ, বেত দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি, বিশেষ করে কাঠের মূল্যবান আসবাবপত্র তৈরি এই শিল্পের অন্তর্ভুক্ত। বন শিল্প, বনের কাঠ দিয়ে, বনের কাঠ একটি মূল্যবান সম্পদ। বনের এই কাঠ দিয়ে জ্বালানি এবং আসবাবপত্র তৈরির কাজে ব্যবহার করা হয়। চামড়া ও রাবার শিল্প। চামড়া ও রাবার শিল্পের উৎপাদিত দ্রব্যাদি হচ্ছে চামড়ার ব্যাগ, বেল্ট, চামড়ার জুতা, এই সমস্ত দ্রব্যাদি এই চামড়া ও রাবার শিল্পের অন্তর্ভুক্ত। রাবারেরও অনেক জিনিসপত্র পাওয়া যায়, সেগুলো এই শিল্পের অন্তর্ভুক্ত। ক্ষুদ্র ইস্পাত শিল্প। ক্ষুদ্র ইস্পাত শিল্পের মধ্যে পড়ে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি, বিভিন্ন মিল কারখানার, তারপরে পরিবহনের বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন পার্টস, বাস, ট্রাক, অন্যান্য যে পরিবহন আছে সেগুলোর যন্ত্রাংশ এই শিল্পের মাধ্যমে উৎপাদিত হয়। তাছাড়া ওষুধ সামগ্রী না, কৃষি যন্ত্রপাতি এই শিল্পের অন্তর্ভুক্ত। কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল শিল্প। কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল শিল্পের মধ্যে উৎপাদিত দ্রব্যাদি হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, রং, সার, ফাইবারের জিনিসপত্র এবং ফার্মাসিউটিক্যালস মানে হলো ওষুধ সামগ্রী, কারখানা ওষুধ সামগ্রী তৈরি, এগুলো হচ্ছে এই কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল শিল্পের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান সম্পর্কে আলোচনা করতে গেলেই প্রথমেই বলতে হয় বাংলাদেশে শতকরা 96% শিল্পই হচ্ছে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, আর বাকি 4% হচ্ছে বৃহৎ শিল্প। এই কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের লক্ষ লক্ষ শ্রমিক নিয়োজিত রয়েছে। বিশেষ করে এই শিল্পগুলোতে মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই শিল্পে স্বল্প পুঁজি এবং স্বল্প পরিসরে এই শিল্পগুলো যেহেতু উদ্যোক্তাগণ প্রতিষ্ঠিত করতে পারে, এই কারণে এই শিল্প আমাদের দেশে বেশি দেখা যায়। কারণ এই শিল্পে স্বল্প পুঁজি নিয়ে স্বল্প পরিসরে যে কোনো উদ্যোক্তা যে কোনো ছোটোখাটো শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। দেশের আনাচে কানাচে এই ধরনের অনেক শিল্প আমরা দেখতে পাই। কুটির শিল্পের কথা যদি বলি, তাহলে এই শিল্পে পরিবারের সদস্যরা
সদস্যদের নিয়ে শিল্প গঠিত। এই শিল্পে সর্বাধিক 5 লক্ষ টাকার কম এবং সর্বাধিক 10 জনের নিচে শ্রমিক সংখ্যা নিয়ে এই শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। পরিবারের সদস্যরাই এই শিল্পের মূল শ্রমিক। ক্ষুদ্র মাঝারি শিল্প আমাদের দেশের আনাচে কানাচে অনেক জায়গায় দেখা যায়। সেই সমস্ত শিল্প কারখানায় বহু শ্রমিক, লক্ষ লক্ষ শ্রমিক নিয়োজিত আছে। এই শিল্পের উৎপাদিত দ্রব্য দেশে বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। যদি এই শিল্পের আরও উন্নতি অগ্রগতি হয় তাহলে আমাদের দেশের বেকার সমস্যার সমাধান হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং পাশাপাশি বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারব। এই শিল্পের মাধ্যমে অনেক বেকার সমস্যার সমাধান হয়েছে। বিশেষ করে মহিলাদের কর্মসংস্থান এই শিল্পে বেশি হয়েছে, কারণ আমাদের দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। এই নারীদের কর্মসংস্থানের মাধ্যম হচ্ছে ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্প। বাংলাদেশের 2011 জুনের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে কুটির শিল্পের সংখ্যা হচ্ছে 6,36,577টি এবং ক্ষুদ্র শিল্পের সংখ্যা হচ্ছে 93,660টি। তাহলে এই পরিসংখ্যান থেকে আমরা বুঝতে পারি এই শিল্প বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এই শিল্পের মাধ্যমে বহু লোকের কর্মসংস্থান হয়েছে। এই শিল্প আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটি প্রধান মাধ্যম। আমি একটু আগে বলেছি বাংলাদেশে কুটির, ক্ষুদ্র বা মাঝারি শিল্পের সংখ্যা শতকরা 96%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব কুটির, ক্ষুদ্র, মাঝারি শিল্পের বিকাশে করণীয়। এক নম্বর হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিতকরণ। 2 নম্বর হচ্ছে বাজারের নৈকট্য। 3 নম্বর হচ্ছে শ্রমিকের পর্যাপ্ত যোগান। 4 নম্বর হচ্ছে পরিবহনের সুযোগ সুবিধা। 5 নম্বর হচ্ছে স্থানীয় বৈদেশিক চাহিদার উপর গুরুত্ব আরোপ। 6 নম্বর হচ্ছে পুঁজির সহজলভ্যতা। 7 নম্বর হচ্ছে সরকারি সুযোগ সুবিধার সহজলভ্যতা। তাহলে এবার আমি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কুটির, ক্ষুদ্র, মাঝারি শিল্পের বিকাশে করণীয় এই সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হবে কাঁচামালের সহজলভ্যতা। সাধারণত শিল্প প্রতিষ্ঠানগুলি প্রতিষ্ঠিত করা হয় যে এলাকায় যে কাঁচামাল বেশি পাওয়া যায়, সে এলাকায় এই শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। কারণ কাঁচামালের সহজলভ্যতা যদি না থাকে তাহলে সেই শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন খরচ বেড়ে যাবে। পরিবহনের মাধ্যমে যদি এই কাঁচামাল সংগ্রহ করা হয় তাহলে উৎপাদন খরচ বেড়ে যাবে। তাই যে এলাকায় যে কাঁচামাল পাওয়া যায় সাধারণত সে এলাকায় সে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। কাঁচামাল যেখানে সহজলভ্য হয় সেখানে সেই প্রতিষ্ঠান গড়ে উঠলে সেই ক্ষেত্রে পরিবহনের প্রয়োজন হয় না এবং সাধারণত আমাদের দেশের কাঁচামালগুলো প্রাকৃতিক সম্পদ থেকেই বেশি আসে। তাই
কাঁচামালের সহজলভ্যতা একটি জরুরি বিষয় শিল্পের বিকাশের জন্য। 2 নম্বর হচ্ছে বাজারের নৈকট্য। বাজার শিল্পের উৎপাদিত দ্রব্য যদি শিল্পের কাছাকাছি বাজারে বিক্রয় করা সম্ভব হয়, তা সেই ক্ষেত্রেও পরিবহন ব্যয় কমে আসবে এবং যদি পরিবহনের সুযোগ সুবিধা থাকে তাহলে শিল্পের উৎপাদিত দ্রব্য দেশের সর্বত্র বাজারজাতকরণ করা সম্ভব এবং যদি চাহিদা থাকে তাহলে দেশের চাহিদা মোচন করে বিদেশেও রপ্তানি করা সম্ভব। শ্রমিকের পর্যাপ্ত যোগান। আমরা জানি আমাদের দেশে পর্যাপ্ত শ্রমিক পাওয়া যায় সহজ শর্তে এবং অল্প বেতনে বা মজুরিতে শ্রমিক পাওয়া যায়, তবে আমাদের দেশে দক্ষ শ্রমিকের অভাব রয়েছে। দক্ষ শ্রমিকদেরকে দক্ষ করার জন্য প্রশিক্ষণের প্রয়োজন। প্রশিক্ষণ দিয়ে আমরা আমাদের দেশের শ্রমিকদেরকে দক্ষ শ্রমিকে পরিণত করতে পারি। 3 নম্বর হচ্ছে 4 নম্বর হচ্ছে পরিবহনের সুযোগ সুবিধা। পরিবহনের সুযোগ সুবিধা বলতে বোঝানো হয়েছে আমাদের পরিবহনের সুযোগ সুবিধা বাড়াতে হবে। আমাদের দেশের অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, তাই আমাদের সরকারের পরিবহনের ক্ষেত্রে নজর দেওয়া উচিত যাতে আমাদের দেশে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, তাহলে আমাদের শিল্প প্রতিষ্ঠান আরও বেশি করে গড়ে উঠবে এবং শিল্পের অগ্রগতি হবে, উন্নতি হবে। 5 নম্বর হচ্ছে স্থানীয় প্রতিষ্ঠান চাহিদার উপর গুরুত্ব আরোপ। আমাদের দেশে যে শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে স্থানীয় চাহিদার উপর ভিত্তি করে। তাছাড়া বৈদেশিক চাহিদা যদি থাকে তাহলে সেই শিল্প প্রতিষ্ঠানের দ্রুত উন্নতি সম্ভব, যার উদাহরণ তৈরি পোশাক শিল্প। আমাদের দেশে যে তৈরি পোশাক শিল্প আছে সেই তৈরি পোশাক শিল্পের বিদেশে অনেক চাহিদা রয়েছে, তাই এই শিল্পে দ্রুত উন্নতি সাধন করেছে। তারপরে হচ্ছে পুঁজির সহজলভ্যতা। পুঁজির সহজলভ্যতা বলতে বোঝানো হয়েছে আমাদের দেশের উদ্যোক্তাগণের পুঁজির সমস্যা বা পুঁজির সংকটের কারণে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছে না। সেই ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধাগুলো যদি আরও বাড়িয়ে দেওয়া হয় তাহলে তারা সেই সরকারি সুযোগ সুবিধাগুলি গ্রহণ করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে উদ্যোগী হবে। সেই ক্ষেত্রে পুঁজির সহজলভ্যতার ব্যাপারে ব্যাংকগুলো অগ্রণী ভূমিকা রাখতে পারে। তাছাড়া অন্যান্য অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলো এই ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখতে পারে। সহজ শর্তে যদি উদ্যোক্তাগণ ঋণ পায় তাহলে তারা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে উৎসাহিত হবে। সরকারি সুযোগ সুবিধার সহজলভ্যতা। সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো যাতে সহজে আমাদের দেশের উদ্যোক্তাগণ বা শিল্পপতিগণ যাতে পেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সরকার মাঝে মধ্যে যে ভর্তুকি দেয় এবং ইনসেন্টিভ দেয় সেইগুলো যাতে আমাদের দেশের শিল্প উদ্যোক্তারা সহজে পায় এবং বাংলাদেশের যে শিল্প আইনগুলো যাতে বাস্তবায়ন হয়, বাস্তবে এই শিল্প নীতি মেনে যাতে শিল্প উদ্যোক্তারা শিল্প প্রতিষ্ঠান করতে পারে সেই ব্যাপারে সরকারের যদি সদয় দৃষ্টি থাকে তাহলে শিল্পের অগ্রগতি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব বৃহৎ শিল্প সম্পর্কে। আমি একটু আগে বলেছি বাংলাদেশে কুটির, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পর সংখ্যা শতকরা 96 ভাগ, আর বাকি 4 ভাগ হচ্ছে বৃহৎ শিল্প। আমাদের দেশে বৃহৎ শিল্পের অগ্রগতি কম, কারণ বৃহৎ শিল্পে অনেক পুঁজির দরকার। সেই কারণে আমাদের দেশ শিল্পে ততটা অগ্রগতি লাভ করেনি।
আমাদের দেশ শিল্পে অনেক বৃহৎ শিল্পের ব্যাপারে অনেক পিছিয়ে আছে। সরকারি সুযোগ সুবিধাগুলো যদি তারা পায় তাহলে ভবিষ্যতে আমাদের দেশে বৃহৎ শিল্পের সংখ্যা আরও বাড়বে। বৃহৎ শিল্প বলতে বোঝায় যে সকল শিল্প প্রতিষ্ঠানে ভূমি ও দালান কোঠা ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 30 কোটির অধিক এবং শ্রমিক সংখ্যা 250 জনের অধিক সেই সমস্ত শিল্পকে বৃহৎ শিল্প বলে। আর সেই বৃহৎ শিল্প যদি সেবামূলক হয় তাহলে সেই ক্ষেত্রে পুঁজির পরিমাণ 15 কোটির অধিক এবং শ্রমিক সংখ্যা 100 জনের অধিক হতে হবে। এবার আমি আলোচনা করব বাংলাদেশের সম্ভাবনাময় বৃহৎ শিল্পগুলো। বাংলাদেশের সম্ভাবনাময় বৃহৎ শিল্পগুলোর মধ্যে আছে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, পোশাক শিল্প, গ্লাস ও সিরামিক শিল্প, তারপরে চামড়া শিল্প, রাবার শিল্প, সার শিল্প এবং কৃষি পণ্য সামগ্রী শিল্প, তারপরে আছে আইসিটি পণ্য সামগ্রী শিল্প। এই শিল্পগুলি বাংলাদেশের সম্ভাবনার শিল্প। সরকার যদি এই শিল্পগুলোর উপর নজর দেয় তাহলে ভবিষ্যতে এই শিল্পগুলো আরও দ্রুত অগ্রগতি লাভ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার বাংলাদেশের উন্নত শিল্প এলাকা। বাংলাদেশের উন্নত শিল্প এলাকার যদি চার্ট আমরা লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের যে 8টি বিভাগ আছে এর মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগেই উন্নত এলাকা রয়েছে, আর বাকি সব বিভাগগুলো অনুন্নত এলাকা। ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর এই কয়টি হল উন্নত এলাকা। চট্টগ্রামের মধ্যে আছে 4-5টি এলাকা, আর বেশিরভাগই যেমন পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি এই সমস্ত এলাকাগুলো অনুন্নত এলাকা। আর অন্যান্য বিভাগের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে বেশিরভাগই অনুন্নত এলাকা। অনুন্নত এলাকায় যেহেতু যোগাযোগ কম, যোগাযোগ ব্যবস্থা ভালো নয়, তারপরে সেখানে গ্যাস, বিদ্যুৎ এই সমস্ত ব্যবস্থা উন্নত হয়নি, যার ফলে আমাদের এই উন্নত এবং অনুন্নত এলাকার যে বিরাট ব্যবধান, সেই ব্যবধান এখনো রয়ে গেছে। যদি সরকার এই সমস্ত বিষয়গুলোর উপর জোর দেয়, বিশেষ করে এই পরিবহন, বিদ্যুৎ, পর্যাপ্ত গ্যাস সংযোগ এই সমস্ত বিষয়গুলোর উপর জোর দিলে হয়তো ভবিষ্যতে আমাদের দেশের এই শিল্প এলাকা, উন্নত এলাকা এবং অনুন্নত এলাকার বিরাট পার্থক্যটা কমে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি এখানে শেষ করছি। আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।